আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রথমে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। হিজবুল্লাহর সঙ্গে বড় সংঘর্ষ নিয়ে সতর্ক করলেন নেতানিয়াহু। এবার 206 বন্দি বিনিময় করল রাশিয়া ইউক্রেন। এদিকে হিজবুল্লাহর সেই অভিযানে 22 ইসরায়েলি সেনা নিহত। অন্যদিকে ইউক্রেন ও গাজা সংকটের যে সমাধান দিল চীন। সর্বশেষ জানিয়ে দেব, ধৈর্যের পরীক্ষা নেবেন না পশ্চিমাদের কড়া বার্তা রাশিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন। হিজবুল্লাহর সঙ্গে বড় সংঘর্ষ নিয়ে তর্ক করলেন নেতানিয়াহু। অদূর ভবিষ্যতে ইসরায়েলকে হিজবুল্লাহর সঙ্গে বড় আকারে সংঘর্ষের মুখোমুখি হতে হবে বলে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বৃহস্পতিবার একটি কৌশলগত আলোচনার সময় এই বিষয়ে নিরাপত্তা প্রধানদের তিনি সতর্ক করেছিলেন বলে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে। নেতানিয়াহু বলেছিলেন, দেশের উত্তরে এই সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করতে পারে। সম্প্রচার মাধ্যম কাল শনিবার জানিয়েছে, নেতানিয়াহু মনে করেন লেবাননের সর্বাত্মক যুদ্ধ করা হলে সশস্ত্র গোষ্ঠী হামাসের উপর সামরিক চাপ বজায় রাখতে আইডিএফ এর কোনো বেগ পেতে হবে না। তবে প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এ বিষয়ে নিশ্চিত নন। চ্যানেল 13 এর খবরে বলা হয়, নেতানিয়াহু মনে করেন হিজবুল্লাহর সঙ্গে একটি অনিবার্য সর্বাত্মক সংঘর্ষের দিকে ধাবিত হচ্ছে ইসরায়েল। একটি কূটনৈতিক সমাধান যা লেবাননের সশস্ত্র এই গোষ্ঠীর সঙ্গে ইসরায়েলের প্রায় প্রতিদিনের আন্তঃসীমান্ত সংঘর্ষের অবসান ঘটাতে পারত, তা অধরাই রয়ে গেল। নেতানিয়াহুর এক সহযোগীর বরাতে চ্যানেল 13 জানায়, প্রকাশিত সংঘর্ষের জন্য কোনো সময়রেখা নির্ধারণ করা হয়নি। অবশ্য এর আগে শীর্ষ কর্মকর্তা কয়েক মাস ধরে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন, তখন থেকে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যে সংঘর্ষ হতে পারে। গত 8 অক্টোবর থেকে হিজবুল্লাহর নেতৃত্বাধীন বাহিনী প্রায় প্রতিদিনই সীমান্তে ইসরায়েলি সম্প্রদায় ও সামরিক চৌকিতে হামলা করছে। গোষ্ঠীটি দাবি করছে, সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধে গাজাবাসী সমর্থনে এই হামলা করছে তারা। গাজা যুদ্ধ বন্ধ হলেই কেবল সীমান্তে সংঘর্ষ বন্ধ হবে। 206 বন্দি বিনিময় করল রাশিয়া ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে দুদেশেই বন্দী হয়েছে বহু সেনা সদস্য, যাদের বিনিময়ে প্রতিক্রিয়া শুরু করছে দেশ দুটি। শনিবার সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থতায় নিজেদের মধ্যে 206 যুদ্ধবন্দী বিনিময় করছে রাশিয়া ও ইউক্রেন। খবর বিবিসির। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, বন্দীদের মধ্যে 103 জন মুক্তিপ্রাপ্ত সেনা সদস্য তুরস্ক আক্রমণের সময় বন্দী হয়েছিলেন। মুক্তির আনন্দ লক্ষ্য করা গেছে বন্দীদের মধ্যেও। মুক্তির পর ইউক্রেনীয় এক সেনাকে দেখা গেছে ক্যামেরার দিকে তাকিয়ে ভিক্টোরি সাইন দেখিয়ে হাসছেন। বন্দীদের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের মুক্তিপ্রাপ্তদের মধ্যে সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, সীমান্তরক্ষী এবং পুলিশ সদস্যরা রয়েছেন। এদের মধ্যে 82 জন সশস্ত্র বাহিনী, ন্যাশনাল গার্ড, বর্ডার গার্ড এবং পুলিশের 21 জন অফিসার রয়েছে। কিয়েভ, দোনেস্ক, মারিউপোল, আজভস্টাল, লুহান্স্ক, জাপোরিঝা এবং খার্কিভ অঞ্চল থেকে তাদের আটক করা হয়েছিল। বর্তমানে আমাদের লোকেরা এখন বাড়িতে রয়েছেন। এর আগে গত মাসে ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তে পেরিয়ে আক্রমণ শুরু করে। পরে তারা কুরস্ক অঞ্চলে 30 কিলোমিটার পর্যন্ত দখলে নেয়। এদিকে রাশিয়া বলছে, তার মুক্তিপ্রাপ্ত সৈন্যরা বেলারুশে রয়েছে এবং তাদের প্রয়োজনীয় মানসিক ও চিকিৎসা সহায়তা দেওয়া হবে। রাশিয়ায় ফিরে যাওয়ার আগে তাদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করার অনুমতি দেওয়া হবে। এর আগে গত আগস্টে কুরস্ক আক্রমণের পর সংযুক্ত আরব আমিরাতের মধ্যস্থায় 230 জন বন্দী একটি প্রাথমিক বিনিময় সম্পন্ন হয়েছিল। হিজবুল্লাহর সেই অভিযানে 22 ইসরায়েলি সেনা নিহত। ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহর আরবাইন অভিযানে 22 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে ইউরোপীয় নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানায় আল মায়াদিন। লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, লেবাননের হিজবুল্লাহ যোদ্ধারা গ্যালিলি ঘাঁটিতে ইসরায়েলি সেনাবাহিনীর 8200 ইউনিটের বিরুদ্ধে চালানো ওই হামলা অত্যন্ত সফল হয়েছিল। ইউরোপীয় নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, ওই হিজবুল্লাহর ওই অভিযানে 22 জন ইসরায়েলি গোয়েন্দা সদস্য নিহত এবং 74 জন আহত হন। ওই হামলার প্রেক্ষিতে সম্প্রতি ইসরায়েলি সেনাবাহিনীর 8200 ইউনিটের কমান্ডার তার পদত্যাগের ঘোষণা দেন। সূত্রগুলো জানায়, হিজবুল্লাহর সফলভাবে 8200 গোয়েন্দা ইউনিটকে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। অভিযানটি হিজবুল্লাহর কমান্ডার ফুয়াদ শুকুর হত্যাকাণ্ডের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়। হিজবুল্লাহ প্রধান সাইদ হাসান নাসরুল্লাহ অভিযানের পর প্রকাশ করেন যে এই অভিযানে প্রথম লক্ষ্য ছিল 8200 গোয়েন্দা ইউনিটের গিলট ঘাঁটি,
দ্বিতীয় লক্ষ্য ছিল আইন শামর বিমান প্রতিরক্ষা ঘাঁটি, যা লেবানন থেকে ৭৫ কিলোমিটার এবং তেল আবিব থেকে ৪০ কিলোমিটার দূরে অবস্থিত। হিজবুল্লাহর এই সামরিক অভিযানকে আরবাইন অপারেশনস বলে অভিহিত করেন সশস্ত্র গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। ইউক্রেন ও গাজা সংকটের যে সমাধান দিল চীন। ইউক্রেন ও গাজায় চলমান সংঘাতের সমাধানের আলোচনাকে একমাত্র সমাধান বলে উল্লেখ করেছেন চীনের প্রতিরক্ষা মন্ত্রী ডং জুন। শুক্রবার বেইজিংয়ে অনুষ্ঠিত একটি বৈশ্বিক সামরিক সম্মেলনে তিনি একথা বলেন। বেইজিংয়ের অনুষ্ঠিত শিয়াংশান ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিরা অংশ নেয়। চীনের এই সম্মেলনকে সিঙ্গাপুরের বার্ষিক শাংরি-লা সম্মেলন বিকল্প হিসেবে ধরা হয়। এতে ৯০টিরও বেশি দেশ ও সংগঠনের ৫ শতাধিক প্রতিনিধি উপস্থিত ছিলেন। ডং জুন বলেন, ইউক্রেন সংকট ও ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের মধ্যে উত্তপ্ত ইস্যুগুলোর সমাধানে শান্তি প্রচার এবং আলোচনাই একমাত্র পথ। যুদ্ধ ও সংঘর্ষে কেউ বিজয়ী হয় না এবং সংঘাত কোনো সমাধান নয়। আলোচনায় কোনো বিকল্প নেই উল্লেখ করে চীনা প্রতিমন্ত্রী বলেন, সংঘাত যত তীব্রই হোক না কেন, আমরা কখনোই সংলাপ ও আলোচনা পরিত্যাগ করতে পারি না। যে কোনো সংঘাতের শেষ পরিণতি হলো পুনর্মিলন। চীনের এই সামরিক ফোরামে আরও বক্তৃতা হবে এবং রাশিয়া, পাকিস্তান, সিঙ্গাপুর, ইরান, জার্মানি সহ বিভিন্ন দেশের সামরিক নেতারা এতে আলোচনা করবে। আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে মার্কিন চীন সম্পর্ক, ইউরোপ ও এশিয়ার নিরাপত্তা এবং বহুমুখী বিশ্বের চ্যালেঞ্জ। ডং তার বক্তব্যে নতুন প্রযুক্তি ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈশ্বিক নিরাপত্তাজনিত উচ্চ ঝুঁকির সময়ে প্রতিটি দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষমতা গড়ে তোলার দায়িত্ব বিশাল। এক্ষেত্রে চীন বিভিন্ন পক্ষের সঙ্গে কৌশলগত সংযোগ ও প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি করতে আগ্রহী বলেও উল্লেখ করেন তিনি। সম্প্রতি ওয়াশিংটন ও বেইজিংয়ের শীর্ষ সামরিক কমান্ডাররা আলোচনায় বসেছেন। যদিও দুই দেশের মধ্যে বাণিজ্যিক এবং তাইওয়ানের মতো বিভিন্ন ইস্যুতে মতবিরোধ রয়েছে, তাদের মধ্যকার সামরিক পর্যায়ে নিয়মিত সংলাপ পুনরায় শুরু করার চেষ্টা করছে, যাতে উত্তেজনাপূর্ণ ইস্যুগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়। ধৈর্যের পরীক্ষা নেবেন না পশ্চিমাদের কড়া বার্তা রাশিয়ার সঙ্গে যুদ্ধে সম্প্রতি নিজেদের কৌশল পরিবর্তন করার কথা ভাবছে ইউক্রেন। নিজেদের এলাকা থেকে রাশিয়ার ভূখণ্ডের গভীরে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরিকল্পনা করছে তারা, যে হামলা চালানোর জন্য ইতিমধ্যেই দেশটি অনুমোদন পেয়েছে যুক্তরাজ্যের। একই সঙ্গে ইউক্রেনকে গোপনে সমর্থন যোগাচ্ছে ন্যাটো। আর এই পরিস্থিতিতে রাশিয়ার ধৈর্য ক্ষীণ হয়ে আসছে বলে মন্তব্য করেছেন দেশটির নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ। ইউক্রেনের পশ্চিমা কর্মকাণ্ড ও পরমাণু প্রতিক্রিয়ার অংশ হিসেবে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মেদভেদেভ। ইউক্রেন ও পশ্চিমাদের সতর্ক করে তিনি বলেন, একটি পারমাণবিক সংঘাত কারো স্বার্থ রক্ষা করবে না। রাশিয়া এখন পর্যন্ত পশ্চিমা সম্পৃক্ততার প্রতিক্রিয়ায় তার পারমাণবিক ক্ষমতা ব্যবহারে সংযম দেখিয়ে আসছে, তবে সব ধৈর্যের সীমা আছে বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। বিশেষ করে রাশিয়ার ভূখণ্ডের গভীরে উচ্চ নির্ভুল হামলার বিষয় নিয়ে যুক্তরাষ্ট্রের অনুমোদনের পর এ বিষয়ে পশ্চিমাদের ধৈর্য পরীক্ষা নিতে বারণ করে দিয়েছিলেন তিনি। এ ব্যাপারে পশ্চিমাদের সতর্ক করে রাশিয়া নিরাপত্তা পরিষদের ডেপুটি বলেন, এমনকি সবচেয়ে বড় ধৈর্যের সীমা আছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি উল্লেখ করেও রাশিয়ার পাল্টা ব্যবহার ইঙ্গিত দিয়ে রেখেছেন।